আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পূরবে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানিয়ে দিব পুরো খবর। অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছালো যুক্তরাষ্ট্র ইরান। উভয় পক্ষই নিশ্চিত করেছে এ তথ্য। মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে শুক্রবার সুইজারল্যান্ডে দুদেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হবে। গভীর রাতে এক্স বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন লেবানন সহ সব ফ্রন্টে বদ্ধ হবে সামরিক অভিযান। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সমঝোতা হয়ে গেছে, খুলতে যাচ্ছে হরমুজ প্রণালী। পরে আরেক পোস্টে ট্রাম্প জানান শুক্রবার চুক্তি স্বাক্ষরের সাথে সাথেই খুলবে প্রণালী, শুরু হবে তেল সরবরাহ। অঞ্চলটি ঘিরে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার কথাও জানান তিনি। তেহরান জানিয়েছে শর্ত ভঙ্গ না হলে পরবর্তী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির জন্য পরবর্তী ধাপের আলোচনা হবে। প্রথম ধাপে 14 দফা সমঝোতার স্মারকের কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তিতে তেহরানের অন্যতম শর্ত অবমুক্ত করতে হবে বিভিন্ন দেশের বাজেয়াপ্ত ইরানি অর্থ সম্পদ। শান্তি চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও এই ইস্যুতে দর কষাকষি চালিয়ে গেছে তারা। হিসাব মতে ইরানের অস্ত্র চুক্তি, জ্বালানি রপ্তানি সহ নানা খাতে প্রায় $120 বিলিয়ন অর্থ আটকা বিভিন্ন দেশে, যা ছেড়ে দেওয়া হলে স্থিতিশীলতা ফিরতে পারে অর্থনৈতিক সংকটে জর্জরিত ইরানিদের জীবনে। ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিলে বসতে শুরু থেকেই দুটি শর্তের ওপর জোর দিয়ে আসছে তেহরান, যার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জব্দকৃত অর্থ ও সম্পদ অবমুক্ত করা। সাম্প্রতিক হিসেব অনুযায়ী বিভিন্ন দেশে বাজেয়াপ্ত তেহরানের অর্থ সম্পদের পরিমাণ প্রায় $120 বিলিয়ন, যা দেশটির মূল অর্থনীতির প্রায় 1/3 সমান। তবে এই সম্পদের খুব সামান্য অংশ রয়েছে ওয়াশিংটনের হাতে। তেহরানের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় $12 মিলিয়ন মতো সম্পদ বাজেয়াপ্ত সবচেয়ে কাছের প্রতিবেশী কাতারের কাছে। এছাড়াও আনুমানিক $7 বিলিয়ন ভারতে, $6 বিলিয়ন ইরাকে, লুক্সেমবার্গ ও জাপানে রয়েছে প্রায় $1 বিলিয়ন। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশে জব্দ রয়েছে ইরানের অর্থ সম্পদ। বিদেশি ব্যাংক অ্যাকাউন্টগুলোতে থাকা এই তহবিল এসেছে তৃতীয় কোনো দেশের কাছে জ্বালানি রপ্তানি বাবদ। বৈশ্বিক অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র প্রভাব, আন্তর্জাতিক লেনদেনে ডলারের একচেটিয়া আধিপত্য ও কঠোর নিষেধাজ্ঞার শঙ্কায় জ্বালানি আমদানিকারী প্রতিষ্ঠানগুলো বাধ্য হয় তেহরানের অর্থ জব্দ করতে। ফলশ্রুতিতে নিষেধাজ্ঞায় জর্জরিত হয়ে চরম অর্থনৈতিক দুর্দশার মুখোমুখি জ্বালানিতে সমৃদ্ধ ইরান। অর্থনৈতিক নিষেধাজ্ঞার জেরে চরম মুদ্রাস্ফীতিতে বিপর্যস্ত হয়ে উঠেছে ইরানিদের জীবন। ফলে সাম্প্রতিক বছরগুলোতে বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে ব্যাপক বিক্ষোভ ও আন্দোলন। তেহরানের দাবি, যুদ্ধ ও অভ্যন্তরীণ বিক্ষোভের কারণে চরম ক্ষতিগ্রস্ত হওয়া দেশের অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজন এই অবরুদ্ধ তহবিল, যা দেশের আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মুদ্রার মান স্থিতিশীল করবে, কমাবে জনসাধারণের অসন্তোষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এদিকে জার্মানির 7-1 গোলের বিশাল জয়ে উচ্ছ্বসিত দলটির বাংলাদেশি সমর্থকরাও। রোববার যুক্তরাষ্ট্রের হিউস্টনে এই গ্রুপের এই ম্যাচ শুরুর পর জার্মানি 1 গোল দিয়ে এগিয়ে গেলে নতুন দল কুরাসাও গোল দিয়ে সমতায় ফেরে। এ সময় কিছুটা হতবাক হয়ে পড়েন জার্মান সমর্থকরা, কিন্তু শেষ পর্যন্ত কুরাসাওয়ের জালে 7 গোল দিয়ে ম্যাচ শেষ করে জার্মানি। পুরো ম্যাচে কুরাসাওকে কোনো সুযোগই দেয়নি জার্মানি। 2014 বিশ্বকাপে সেমিফাইনালে ব্রাজিলকে 7-1 ব্যবধানে হারানোর ঐতিহাসিক ম্যাচের স্মৃতি আবারও মনে করিয়ে দিল জার্মানির এই বড় জয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে খেলা দেখতে আসা সমর্থকরা বলেন 14 বিশ্বকাপে 7 গোল দিয়ে বিশ্বকাপ জিতেছিল জার্মানি। তাদের প্রত্যাশা এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। ব্রাজিলকে 7টা দিয়েছি 14 সালে, এবারও কাপ, ওই সময় কাপ নিচ্ছে, এবারও কাপ নিব। কোরাসাওকে 7টা দিয়েছি, নেক্সট আর্জেন্টিনাকে দেওয়ার চেষ্টা করবো। ইতিহাসের পুনরাবৃত্তি খুব ভালো লাগছে, বাট মিশন এখনো শেষ হয় নাই। আমাদের দীর্ঘ বিশ্বাস ছিল যে আমরা কামব্যাক করবো এবং ভালো একটা ফলাফল পাবো, সেরকম একটা খেলা উপহার দিয়েছে। ব্রাজিলের সেই মানাখানা, সেই দুঃসহ স্মৃতি আবার ফিরে আনছি, এতে আমরা আসলে অনেক খুশি। স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না হলেও প্রার্থী বাছাইয়ে তোড়জোড় বিএনপির অভ্যন্তরে। দলীয় প্রতীক না থাকায় প্রার্থী চূড়ান্ত ঠিক করা হয়েছে 3টি মানদণ্ডে। পাশাপাশি সংসদ নির্বাচনের মতো স্থানীয় পর্যায়েও জোটবদ্ধ ভোট করার চিন্তা করছে বিএনপি নীতি নির্ধারকরা।
সিনিয়র নেতারা জানান, স্থানীয় নির্বাচনে অযাচিত হস্তক্ষেপের বিষয়ে দলীয় সাংগঠনিক সভায় সতর্ক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক। আরিফিন শাকিলের প্রতিবেদন। স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি এখনো, এমনকি নির্বাচন কমিশনের প্রস্তুতিও দৃশ্যমান নয়। তবে নভেম্বর ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আয়োজনের সিদ্ধান্ত আছে সরকারের। এরপর ধাপে ধাপে পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সরকারের এমন বার্তা এরই মধ্যে দলের তৃণমূলে পৌঁছে দেওয়া হয়েছে, আর এতেই ভোটের প্রস্তুতি শুরু করেছেন বিএনপির সমর্থন প্রত্যাশী প্রার্থীরা। অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছি, নতুন করে আর নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কিছু নেই। আমরা মাঠে আছি, জনগণের সাথে মিলেমিশে জনগণ যেভাবে চায় সেভাবে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করতেছি। প্রার্থী তো অনেকেই থাকবে, কিন্তু দলের হাইকমান্ডের তো একটা সিদ্ধান্ত থাকবে যে হচ্ছে জনগণের কাছে জনপ্রিয়, যে নাগরিকদের মধ্যে যে যার পপুলারিটি আছে, অবস্থান রয়েছে। দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে বরাবরই রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থী থাকেন, কিন্তু এক একটি ইউনিয়ন পরিষদেই বিএনপির এমন সমর্থন চান অন্তত 4 থেকে 5 জন, যাদের কেউ সংসদ সদস্যের অনুগত, কেউ বা ভিন্ন ভিন্ন বলয়ের। পাশাপাশি জামায়াত, এনসিপির একক প্রার্থী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত প্রার্থীরাও থাকবেন ভোটের মাঠে। এমন বাস্তবতায় কৌশলী ভূমিকায় বিএনপির নীতি নির্ধারকরা। স্থানীয় সরকারের বেলায় অনেকগুলো বিষয় থাকে, আঞ্চলিকতার বিষয় থাকে, গোষ্ঠীগত ব্যাপার থাকে, এই খালের ওই পার এরকম বিষয়গুলোও থাকে। সেদিক থেকে বিবেচনা করলে এখানে বহুবিধ উপাদান বিদ্যমান। সেদিক বিচার বিশ্লেষণ করি আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা সিদ্ধান্ত দেবেন। জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, সেরকম যদি 3 জন থাকে, তার মধ্যে দলের প্রতি যার কন্ট্রিবিউশন বা স্যাক্রিফাইস বেশি, যদি তার মধ্যেও 2 জন পাওয়া যায়, তাহলে তার মধ্যে যিনি অধিকতর যোগ্য, এরকম নানান কিছুই ক্রাইটেরিয়া বিবেচনা করে দেওয়া হবে। দলের যেটা সিদ্ধান্ত হবে, দলের কেউ সেই সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা রাখে না। সেটা এমপি হোক, সেটা দলের সিনিয়র নেতা হোক বা জুনিয়র নেতা হোক, যাই হোক। রাজধানীর কেআইবিতে বিএনপির সাংগঠনিক সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের মনোভাব তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পষ্ট জানান, আগে সরকারের মতো প্রশাসনিক বা দলীয় প্রভাবে কাউকেই বিজয়ী করে আনার সুযোগ নেই। তাই আগেভাগেই বিদ্রোহী প্রার্থী ঠেকাতে সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সভায় স্থানীয় সরকার নির্বাচনে যুগপৎ শরিকদের ছাড় দেওয়ার বিষয়টিও সামনে আসে। দলের থেকে আমরা যাতে সমর্থন দেব, তার মধ্যে অন্য দলের লোকও থাকতে পারে, যেমন আমরা সংসদ নির্বাচনে যেমন আমরা দিছি। বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন, স্থানীয় সরকার নির্বাচন তাদের জন্য রাজনৈতিক পরীক্ষা। তাই ভোট বিতর্কমুক্ত রাখা সরকারের সামনে যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকার প্রমাণ হিসেবে বিপুল বিজয়েরও বিকল্প নেই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ভারতের দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরকারি সফরে সেখানে পৌঁছানোর পর দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা দীর্ঘক্ষণ কথা বলায় এক পর্যায়ে বিরক্ত হয়ে সফর বাতিল করে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষের দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান এবং প্রোটোকল বজায় রাখতে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন ডাক্তার জাহিদুর রহমান। উদ্ভূত এই পরিস্থিতির পর তিনি আর দিল্লিতে অবস্থান করেননি। জানালার কাজ ভাঙা, সিটগুলোয় নেই বসার মতো অবস্থা, থাকে না পা রাখার জায়গাও, যন্ত্রপাতি সব লক্কর ছক্কর। এ নিয়েই চলছে রাজধানীর গণপরিবহন বাসগুলো। ফিটনেস নিয়ে কারো মাথা ব্যথা নেই। চুক্তিভিত্তিক চালনায় প্রতিদিনই আইন ভেঙে রাস্তায় যানজট আরও দীর্ঘ করছে বাসগুলো। রাজধানীতে বাস চলাচলে কি কোনোদিন শৃঙ্খলা আসবে? যাদের দায়িত্ব তারাই বা কি করছেন? উত্তর খুঁজেছেন তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন লুৎফুর রহমান। কয়েক কোটি মানুষের বাস এই রাজধানীতে। জীবিকার তাগিদে প্রতিদিন বিশাল জনগোষ্ঠী ছুটে বেড়ায় শহরের এ মাথা ও মাথা। বেশিরভাগের অবলম্বন গণপরিবহন, বাস। নিত্যদিনের সঙ্গী এই বাসগুলো কি আদৌ চলাচলের উপযোগী?
রাজধানীর রাস্তায় চলা বাসগুলোর বেশিরভাগ জানালার কাচ যেগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু ভাঙা। এই যে কাজটি রয়েছে এটা কিন্তু একেবারেই ভাঙা এবং এখান থেকে যে যাত্রী এখানে বসবেন যে কোনো সময় একটি দুর্ঘটনার শিকার হতে পারেন। যে সিটগুলো রয়েছে বলা যায় একেবারেই নাজুক অবস্থা এবং সেগুলোতে যদি একটু বসার চেষ্টা করি, একটু লম্বা মানুষ হলে তার জন্য আসলে বসাটা খুবই কষ্টকর এবং দেখা যাচ্ছে যে পুরো পা কিন্তু আসলে এখানে আটে না। যারা নিয়মিত বাসে যাতায়াত করেন এসব ঝুঁকি মেনে নিয়েই পথ চলতে হয় তাদের। লেগ স্পেসই তো নেই কোনো, বেশিরভাগ টাইম তো দাঁড়ায় আসতে হয়, এত যাত্রী নেই ওরা। পিছনে আরেকটা গাড়ি আসতেছে, ওই রোড আটকাই দিবে, নয়তো দুইটা একটার সাথে ঘষাঘষি করবে। মানে আমরা যে যাত্রী, আমাদের যে একটা নিরাপত্তা প্রয়োজন এটা ওদের কাছে নেই। আমি এক সিটে বসছি, বসার পরে সিট থেকে উঠতে পারতেছি না, তো পরে বুঝতে পারলাম যে আমার প্যান্ট আটকে গেছে, তো ওই পকেটের এক কোণা ছিঁড়ে গেছে। উঠানোর সময় থামায়, কিন্তু যখন নামবো আমরা তখন এটা থামায় না, চুল চাইতে থাকে তখন। বাসগুলোর এমন বেহাল দশা কেন? কেউ কি করে এগুলোর রক্ষণাবেক্ষণ? বাসগুলো চলে চুক্তি ভিত্তিতে, একই বাস এক এক দিন চালান এক এক চালক, তাই ফিটনেস নিয়েও কারো নেই কোনো মাথা ব্যথা। মালিক কাজ করে না, ঠিক করে না, কি করো? আজকে আমি চালাইলে কালকে আরেকজনে চালায়, তারপর দিন আরেকদিন চালায়। নির্ধারিত স্টপেজ থাকলেও বাস থামে রাস্তার মাঝেই। উঠতে হয় জীবনের ঝুঁকি নিয়ে, নামতেও হয় তেমন করেই। এক বা দুইজন যাত্রীর জন্য রাস্তার মধ্যে বাঁকা করে দাঁড়িয়ে থাকা, পেছনে ততক্ষণে লম্বা যানজট। এ দৃশ্য এখন রাজধানীবাসীর জীবনের অংশ। আমরা কিন্তু দুজন একই জায়গায় যাব, সেক্ষেত্রে 2 মিনিটের একটা গ্যাপ আছে, যে সামনে 5 জন যাত্রী আমরা পাবো। যদি আমি পিছের গাড়িটা সাইরা দিই, ওই 5 জন যাত্রী কিন্তু আমি পাবো না, সে পাবে। এই জন্য যে বেকা করে রাখি, অথবা পিছের গাড়িটা যাতে সাইড না পায় এর জন্য গাড়িটা তেরা করি, বা গাড়ির সাথে গাড়ি বাজাইয়া দিয়া আরেক সাইডে উঠাইয়া দেই। এটাই তো কারণ, এই যে টার্গেট। পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, রুট পারমিট বিহীন এবং দৃশ্যত আনফিট গাড়িগুলোকে সরাসরি জব্দ করতে ট্রাফিক বিভাগকে নাকি অনুরোধও করেছে সমিতি। আমরা ট্রাফিক বিভাগকে অনুরোধ করেছি যে আপনারা রুট পারমিট বিহীন এবং লক্কর গাড়ি, একটা হলো তার ফিটনেস নাই, ডকুমেন্টেশন, ফিটনেস পাইতে হলে তো তাকে গাড়ি ঠিক করতে হবে। আর যদি কোনোভাবে অনৈতিকভাবে ফিটনেস পেয়েও থাকে, গাড়িটা দেখতে দেখা যাচ্ছে আনফিট প্র্যাকটিক্যালি, এটাও জব্দ করে না। এসব দেখভাল করা বিআরটিএ এর কাজ। সংস্থাটির চেয়ারম্যানের দাবি, ফিটনেসবিহীন বাসের আর আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ। ফিটনেস ইস্যুতে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমাদের ঢাকা শহরে যে মোবাইল কোর্টগুলো আছে, প্রতিদিনই আমরা কিন্তু অনেক রিপোর্ট পাচ্ছি, তারা আইন ভঙ্গ করলে বা আইনের ব্যর্থ থাকলে কিন্তু রেগুলার তারা আইন প্রয়োগ করছে, আইনের বাইরে যাওয়ার কারো সুযোগ নেই। সংস্থাটির আগের অন্তত 5 জন চেয়ারম্যান ঠিক এমনই আশ্বাস দিয়েছিলেন। বদলায়নি চিত্র। দৈনিক মালিককে দিতে হয় 3000 টাকা জমা। এর বাইরে একটি বাসের সারাদিনে খরচ আরও 8000 টাকা। এরপর যা উপার্জন সেটাই চালক হেল্পারের ইনকাম। এর মধ্যে একটা বড় অঙ্ক যায় চাঁদা দিতে। এজন্যই নাকি তাদের এই অসুস্থ প্রতিযোগিতা। মান্থলি টাকা দেওয়া হয়, তারপর প্রতিনিয়ত তো সার্জেন্ট যেখানে ধরবে সেখানেই টাকা নগদ নেয় না। আগে নগদে টাকা নেই, তখন ক্যামেরা আছে, বুকে লাগানো, দেখবে এই কাগজ দে, কাগজ 10টা 10 গাড়ি 10 কাগজ জমছে, ডিউটি শেষ, লাইনম্যানরে ডাকলো, ডাইকা 10টা কাগজ দিয়া দিল, 3000 টাকা নিয়ে আনিল। কেউ গোপনে কেউ ওপেনে। যেখানে সেখানে বাস যেন না দাঁড়াতে পারে তা দেখভাল করার কথা ট্রাফিক পুলিশের, আর এসব চলে তাদের সামনেই। প্রায় আধা ঘন্টার উপরে আমরা নতুন বাজার মোড়ে অবস্থান করছি। এখানে একের পর এক বাস আসছে, রাস্তার মাঝখানে দাঁড়াচ্ছে, যানজট তৈরি করছে এবং তারা যাত্রী তুলছে, কিন্তু এখানে ট্রাফিক পুলিশের কাউকেই দায়িত্ব পালন করতে দেখা যায়নি। একই মোড়ে ট্রাফিকের সহযোগী এপিবিএন সদস্যরা, তারা কি বলছেন? ভালো লাগে না, ওই পোস্টে দাঁড়া থাকে। পুলিশ বক্সে বিশ্রামরত দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট বলছেন, সিগন্যালগুলো দেখার জন্য পর্যাপ্ত জনবল নেই তাদের। একজন সার্জেন্ট একজন করছে, কম সার্জেন্ট এবং গুলশান রিক্সা দেওয়া বন্ধ। আমরা যদি চেক পোস্টে দাঁড়াই তখন
দেখা যাচ্ছে চেকপোস্টে দাঁড়াইলে আমাদের কিন্তু আমরা এটা কভার দিতে পারি না। ট্রাফিকের অতিরিক্ত কমিশনার বলছেন, সব গাড়ি ডাম্পিং করলে নগরী অচল হয়ে পড়বে। কেবল মামলা আর জরিমানা করেও কাজ হচ্ছে না। এমনও বাস আছে যে 15টা 20টা করে মামলা হয়ে গিয়েছে, জরিমানা পরিশোধ করে আবার সে রাস্তায় চলে। যদি ডাম্পিংয়ে নিতে চান তাহলে এখন যে বর্তমানে যে পর্যায়ে যে পরিস্থিতি আছে, আপনি কয়টা রাস্তায় চলবে আমি কিন্তু সন্দেহান। ওভার দ্য নাইট 6 মাসের মধ্যে এই সব রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু আসলে সম্ভব না, এটাই বাস্তবতা। এখাতে শৃঙ্খলা আনতে অন্তর্বর্তী সরকারের সময় 690টি নতুন এসি বাস নামানোর অনুমোদন দেওয়া হয়েছিল। ওই বাসের দেখা নেই। বর্তমান সরকার এখন জোর দিচ্ছে ইলেকট্রিক বাসে। নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদের অভিযোগ, মেগা প্রজেক্টে নজর সবার, মনোযোগ নেই গণপরিবহনের মানোন্নয়নে। বাস সেবার দিকে আমাদের তেমন মনোযোগ নাই। আমরা সরকারের তরফ থেকেও এই আলোচনাগুলো শুনছি, আমরা মনোরেল দিব না, মেট্রো রেল দিব, কিন্তু এই যে বাস, আমাদের ঢাকা শহরের প্রাণ বাস, এই গণপরিবহন হিসেবে বাসের যে উপযোগিতা, সেটা নিয়ে আমরা খুব বেশি কাজ করতে এখন পর্যন্ত দেখিনি। দায়িত্বপ্রাপ্ত সবার দাবি যে যার কাজ করে যাচ্ছেন, কিন্তু রাস্তার দৃশ্য বলছে হচ্ছে না কিছুই। এসবের রোষানলে বেসামাল দুর্ভোগে দিশেহারা যাত্রীরা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন 45 ও 47-এ 3 ধারায় অর্পিত ক্ষমতা বলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সহ সকল পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কোম্পানি আমানতকারী ও জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদ ভেঙে দেওয়ার পর ব্যাংকটির সার্বিক কার্যক্রম সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন। সম্প্রতি ব্যাংকটির নানা অনিয়ম ও আর্থিক সংকটের প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পদক্ষেপ এলো। চলমান অস্থিরতায় ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন বেড়েছে। দৈনিক নেট উত্তোলন হচ্ছে 1200 কোটি টাকা। গভর্নরের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি। তবে দ্রুতই সমস্যা সমাধান হবে। আজ থেকে গ্রাহকেরা আরও ভালো সেবা পাবেন বলে আশ্বাস দেন তিনি। অ্যারাউন্ড 1200 কোটির মতো আমাদের উদ্যোগ হইতেছে গত 2 দিন ধরে। আমাদের ক্যাশ পেমেন্ট, ক্যাশ রিসিপ্ট এটা মোটামুটি কাছাকাছি থাকে। মূলত আমাদের আরটিজিএস, এনপিভিএস এর মাধ্যমে যে টাকাগুলো উইথড্রল হয় ওইটাই আমাদের শর্টেজ হয়ে যায়। গ্রাহকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ আজকে যেরকম আমরা সেবা দিচ্ছি, আমাদের সেবার মান প্রতিনিয়ত আরও বাড়বে। রাজস্ব আদায়ের বিশাল চ্যালেঞ্জ এনপিআরের সামনে। আয়ের প্রায় 7 লাখ কোটি টাকার মধ্যে এনপিআরকেই আদায় করতে হবে 6,04,000 কোটি। এজন্য করজাল বিস্তৃত আমদানিতে শুল্ক আরোপের পাশাপাশি বেশ কিছু পরিবর্তন আনছে সরকার। কিন্তু রাজস্ব খাতে সংস্কার আর অটোমেশন ছাড়া এই লক্ষ্য অর্জন অসম্ভব বলছেন ব্যবসায়ী কর আইনজীবীরা। দরকার ব্যবসা আর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে দীর্ঘস্থায়ী পরিকল্পনা আর কর কাঠামো। একদিকে আয়ের চেয়ে সাধারণের ব্যয়ের পাল্লা ভারী বেশি, অন্যদিকে বিনিয়োগ আর ব্যবসায় নেই কোনো সুখবর। এমন সংকটের মাঝেই সংসদে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। 2,43,000 কোটি টাকার বিশাল ঘাটতির পরও যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় 7 লাখ কোটি টাকা। সরকার পরিচালনার যাবতীয় খরচের মূল যোগান আসে এনবিআরের মূল্য সংযোজন কর, আমদানি রপ্তানি শুল্ক এবং আয়কর থেকে। কিন্তু প্রশ্ন হলো, এই লক্ষ্য কিভাবে অর্জন করবে এনবিআর? রাজস্বের আয় বাড়াতে এবার বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কাজু বাদাম, পাঙাশ মাছের ফিলেট আমদানি, উচ্চ মূল্যের হিমায়িত মাছ, SM রডে শুল্ক বসিয়েছেন অর্থমন্ত্রী। বেড়েছে মধ্যবিত্তের উপর করের চাপ, সঞ্চয়পত্রে মুনাফার উপর কর বাড়িয়ে করা হয়েছে 10%। খুচরা বিক্রেতাদের কাছ থেকে বিক্রির উপর 0.2% অগ্রিম কর আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় ব্যবসার কথা চিন্তা করে শুধু শুল্ক আরোপই কি যথেষ্ট? অ্যাভারেজ ট্যাক্স রেট ইন সাউথ এশিয়া ইজ 20%। আপনাকে ক্রমাগতভাবে 2.5% করে করে একটা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, আপনি 5 বছরের অর্থমন্ত্রী, আপনি 5 বছরের পরিকল্পনা এখনই দিয়ে দেন যে আমরা 5 বছর পরে যেন আমাদের ট্যাক্স 20% হয়ে আসে। বিকজ 3 বছর পরে যখন এলডিসি গ্র্যাজুয়েশন সম্পূর্ণ হয়ে যাবে, তখন আপনি সক্ষমতা বৃদ্ধির জন্য আপনি বেসরকারি খাতকে চাপবেন, কিন্তু আপনার ট্যাক্স রেট পার্শ্ববর্তী দেশের থেকে বেশি হবে। এইটা তো মানে অবাস্তব।
বিশাল এই লক্ষ্য অর্জনে করজাল সম্প্রসারণ, কর আদায়, অটোমেশন সহ নানা পদক্ষেপও নেয়ার কথা ভাবছে সরকার। তবে কর হার ও কর নীতি যৌক্তিকীকরণ এবং রাজস্ব খাতের সংস্কার না হলে বিশাল লক্ষ্য অর্জন অধরাই থেকে যাবে বলছেন কর আইনজীবীরা। কোম্পানিগুলা কিন্তু রাতারাতি আরও বড় হচ্ছে, ব্যক্তি কিন্তু রাতারাতি বড় হচ্ছে না। সরকারের তো এখানেই দৃষ্টি দেওয়া উচিত যে আমার করের আইন বা এটার সংস্কারটা আমি কোথায় করলে আমার কর বৃদ্ধি পাবে। রাজস্ব লক্ষ্য অর্জন না হলে অর্থের যোগানে টান পড়বে, ব্যয় সামলাতে হিমশিম খাবে সরকার, আরও নির্ভর হয়ে পড়বে ঋণের উপর বলে মনে করেন অর্থনীতিবিদরা। আদায়ের প্রেক্ষিতে আমরা যে হিসাব করেছি শেষের 3 মাসে 82% গ্রোথ হতে হবে যদি এই 5,88,000 কোটি টাকা আমরা রাজস্ব আয় করতে চাই। সেটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা বাস্তবসম্মত না। সেখানে একটা বড় ধরনের ঋণ, অভ্যন্তরীণ বা বৈদেশিক, এইগুলা একটা চাপ পড়বে। বিদায়ী অর্থ বছরে ঘাটতি দাঁড়াতে পারে 1 লাখ কোটি টাকার উপরে। আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ে অন্তত 54% প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে বলে মনে করে গবেষণা সংস্থাগুলো। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছেন দুবাই পুলিশ। রোববার জাতীয় সংসদে 300 বিধিতে দাঁড়িয়ে বেনজির আহমেদের গ্রেফতারের বিস্তারিত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানিয়েছেন দ্রুত বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আরও জানান 12 জুন তাকে গ্রেফতার করা হয়। 2025 সালে 10 ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দেন আদালত। 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজির ও তার স্ত্রী কন্যাদের বিরুদ্ধে 2024 সালের ডিসেম্বরে পৃথক 4টি মামলা করেন সংস্থাটি। এছাড়া 2021 সালে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। সেই তালিকাতেও ছিলেন বেনজির আহমেদের নাম। পরে দুর্নীতির অভিযোগ সামনে আসলে তার বিরুদ্ধে অনুসন্ধান আরও জোরদার হয়। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে কিভাবে দেশে ফিরে আনা হবে তা নিয়ে চলছে আলোচনা। বিদেশ পালিয়ে থাকা কোনো আসামিকে দেশে ফেরাতে একটি দীর্ঘ ও জটিল আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ক্ষেত্রে ইন্টারপোল, আদালত এবং দুদেশের সরকারের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো প্রক্রিয়াটি জানব মীর মুশফিক আহসানের কাছে। বিদেশে পালিয়ে থাকা কোনো আসামিকে ফেরাতে হলে প্রথম ধাপ শুরু হয় বাংলাদেশ থেকেই। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর জানানো হয় ইন্টারপোলকে। যাচাই বাছাই শেষে জারি করা হয় রেড নোটিশ। 190টিরও বেশি সদস্য দেশকে আসামির বিষয়ে সতর্ক করে তাকে খুঁজে বের করার অনুরোধ জানায় সংস্থাটি। বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির পর দুবাই পুলিশ তার অবস্থান শনাক্তের পর আটক করে। বিষয়টি জানানো হয় বাংলাদেশ পুলিশকেও। বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে আমরা ইন্টারপোলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইন্টারপোলে আবেদন করেছিলাম। তার প্রেক্ষিতে ইন্টারপোল সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে। আসামিকে ফেরত আনার জটিল প্রক্রিয়ার প্রথম ধাপ কূটনৈতিক আবেদন। নিয়ম অনুযায়ী বেনজিরকে ফেরত পেতে বাংলাদেশ সরকারকে আটকের 30 থেকে 60 দিনের মধ্যে প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। দুদকের 6টি মামলা ছিল তার বিরুদ্ধে। 6টা মামলায় ইতিমধ্যে একটা চার্জশিট দেওয়া হয়েছে এবং সেই মামলায় ট্রায়াল চলছে। বাকি মামলাগুলো তদন্তাধীন রয়েছে। আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ তদন্ত করছেন। স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে আদালতের নথি, চার্জশিট এবং আইনি দলিল প্রস্তুত করবে। এরপর তা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পাঠাতে হবে UAE সরকারের কাছে। এক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি এই প্রক্রিয়ার আইনি ভিত্তি হিসেবে কাজ করে। এরপর ফাইলগুলো পাঠানো হয় সংযুক্ত আরব আমিরাতের আদালতে। যাচাই করা হয় অভিযোগের রাজনৈতিক সংশ্লিষ্টতা, আসামির বিরুদ্ধে যে অভিযোগ তা UAE-তেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা এবং আসামির মানবাধিকার। এসব পর্যালোচনা করে আসামিকে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয় UAE।
যদি আদালত প্রত্যর্পণ মঞ্জুর করে তবে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল আরব আমিরাতে গিয়ে আসামিকে নিজেদের হেফাজতে নেবে। এরপর বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। সম্প্রতি নরসিংদীর একটি হত্যা মামলার প্রধান আসামিকে একই প্রক্রিয়ায় ইন্টারপোলের রেড নোটিশ এবং দুবাই পুলিশের সহযোগিতায় বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। নরসিংদী শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারকে ইন্টারপোলের সহায়তায় গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। চট্টগ্রামের বাকুলিয়ায় খালের পাশে রিটার্নিং ওয়াল ও সড়ক দেবে যাওয়ায় 3 দিন ধরে চলাচল বন্ধ। দুপাশের আবাসিক ভবন, দোকানপাট ও অন্যান্য স্থাপনা ধসের শঙ্কায় স্থানীয়রা। এই পরিস্থিতির জন্য খাল সংস্কারের নিম্নমানের কাজ এবং ঠিকাদারদের অবহেলাকে দুষছেন এলাকাবাসী। চট্টগ্রাম নগরের রসুলবাগ আবাসিক এলাকায় চাকতাই ডাইভারশন খালের পাশে রিটেনিং ওয়াল ও সড়ক এভাবেই ধসে পড়ে। কেউ হতাহত না হলেও সড়কটি দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, প্রায় 3 মাস আগে থেকেই সড়কটি দেবে যেতে শুরু করে। পরে সাময়িক সংস্কার করা হলেও শনিবার রাতে প্রায় 35 থেকে 40 মিটার দীর্ঘ রিটেনিং ওয়াল ধসে পড়ে। ওয়ালটা ভাঙ্গা একবার খালের ভিতরে পড়ে গেছে আর কি। এতে আমাদের যাওয়া আসার অসুবিধা হচ্ছে, অনেক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আগের থেকে ছিল একটা ফাটল, পানি ঢুকতে ঢুকতে নিচের বালু সরে যাওয়া নেই, দুম করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এখানে মানুষের কিছু দুর্ভোগ শুরু হয়েছে, গাড়িও চলা বন্ধ করে দিয়েছে। তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি মেরামত করা ভালো, কারণ লোকের চলাফেরা করতে, গাড়ি আসা যাওয়া করতে অনেক সমস্যা হচ্ছে। এই অবস্থার জন্য নিম্নমানের ঠিকাদারি কাজকে দুষছেন স্থানীয়রা। দেয়াল ও সড়ক ধসের পর থেকে দুই পাশের আবাসিক ভবন, দোকানপাট নিয়েও শঙ্কায় আছেন তারা। নতুন যে দেওয়ালটা ওইটা এরকম লটকে আছিল 20 হইতে 25 মিনিট, আর পুরাতন যে দেওয়ালটা ছিল ওইটা আগে পড়ে গেছে। গাঁথনি দিয়ে কিন্তু তুলে দিছে, এখানে পর্যাপ্ত কিন্তু গিয়া দেওয়া হয় নাই, ওই সিসি ডালাই দেওয়া হয় নাই। যেটা সাবার কথা ছিল এগুলো সাবা নাই, এক কথা এখানে লুটপাট করছে, এগুলো লুটপাট করে খাইছে। এটা তো উচিত না, এটা তো কাজটা করতে গেলে জনগণের জন্য, দেশের জন্য, দেশের জন্য ভালো করে করতে হবে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল সংস্কার ও রিটেনিং ওয়াল নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার ব্রিগেড কনস্ট্রাকশনের। ঘটনার পর তাদের প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের প্রকৌশল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। যে প্রচুর পরিমাণ মাটি যখন অপসারণ করে তখন রাস্তাটা একটু ফাটল দেখা দিয়েছে, এবং রাস্তাটা ফাটল দেখার কারণে কালকে রিটেনিং ওয়ালটা সেখান থেকে সরে গেছে। তো এটা এখন আর্মিরা কাজ করছে, যেহেতু আর্মিদের প্রজেক্ট এখানে, এখনও আমি বলেছি যদি তারা না পারে আমরা করে দেবো আর কি। আপাতত ঝুঁকিপূর্ণ অংশে শীট পাইল বসিয়ে আরও ধস ঠেকানোর চেষ্টা চলছে। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বরগুনায় সম্প্রতি বেশ কিছু হত্যাকাণ্ড এবং মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত জনগণ। বেড়েছে মাদকের বিস্তারও। সচেতন নাগরিকরা বলছেন, এভাবে চলতে থাকলে প্রশাসনের উপর সাধারণ মানুষের অনাস্থা আসতে পারে। আর পুলিশের কর্মকর্তারা বলছেন, সন্ত্রাস দমন ও মাদকের বিস্তার রোধে অভিযান জোরদার করেছেন তারা। 7 জুন সন্ধ্যা 6:55। সিসি ক্যামেরায় দেখা যায় বরগুনা সদর উপজেলার গৌরীচন্না এলাকায় সড়কের পাশে একটি চায়ের দোকানে বসে আছেন স্থানীয় ব্যবসায়ী শামীম। সেখানেই রাত 10টা পর্যন্ত অবস্থান করেন তিনি। পরে স্থানীয় বাজারের দিকে চলে যেতে দেখা যায় শামীমকে। পরদিন সকালে বাজার সংলগ্ন বড়খাল থেকে উদ্ধার হয় শামীমের মাথাবিহীন মরদেহ। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রেক্সোনা অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করলে সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করে পুলিশ। আমার বাবার মাথাটা আমি পাইলাম না, আর দাফন দিতে পারলাম না। মাথা উদ্ধার করে দিতে হবে, সেটাই আমি দাবি করি। আর আমার বাবাকে যারা মারছে তাদের বিচার চাই, তুমি যারা তাদের আমি ফাঁসি চাই। 12 জুন বিকেলে সদর উপজেলার বদরখালী ইউপি সদস্য গোলাম মোস্তফাকে কুপিয়ে আহত করার জেরে অভিযুক্তকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায়, সন্ত্রাসী গ্রুপ কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালু জেল থেকে মুক্তি পেয়ে আবারও শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড। বাধা দিলে মোস্তফাকে কুপিয়ে আহত করে কালু ও তার সহযোগীরা। এ সময় তাদের ধাওয়া করে গ্রামবাসী। পিটুনি দিলে ঘটনাস্থলেই নিহত হন কালু। ওই রাতেই পাথরঘাটায় মিজানুর রহমান নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়। সম্মিলিতভাবে বরগুনা জেলা প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সকলে সম্মিলিতভাবে
এই যে আজকের যে আইনশৃঙ্খলার অবনতি, সেটা উন্নতি না করতে পারলে আমরা ভালো থাকার সুযোগ আমাদের নাই। উদ্যোগটা আসলে যথাযথভাবে হচ্ছে না, বিশেষ করে তদন্তের মাধ্যমে যে কারণ উদ্ঘাটন করবে, কারণগুলো উদ্ঘাটিত হচ্ছে না, এবং সর্বশেষ যে মাথাবিহীন লাশটি উদ্ধার হলো সেইটারও কোনো ক্লু আসলে প্রশাসন খুঁজে বের করতে পারছে। পুলিশের দাবি হত্যাকাণ্ডের এসব ঘটনা বিচ্ছিন্ন, যার বেশিরভাগের তদন্ত চলমান। এছাড়া অপরাধ দমনে যৌথ অভিযান পরিচালনা হচ্ছে বলেও জানায় তারা। চিহ্নিত মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, তারপরে রাস্তাঘাটে যে উঠতি বয়সী যারা টিনেজার আছে, যাদেরকে বলা হয় আপনার কিশোর বা কিশোর গ্যাং, তারপরে হচ্ছে আপনার যারা মোটরসাইকেল নিয়ে রাফ ড্রাইভ করে, তারপরে আপনার ডাকাত, চোর, ছিনতাইকারী, দস্যুতার সঙ্গে যারা সম্পৃক্ত, আমাদের কাছে তালিকা আছে এবং সেই তালিকা আপডেট করে আমরা কিন্তু প্রতিদিন 6 থানাতে অভিযান পরিচালনা করছি। চলতি বছরের শুরু থেকে একের পর এক হত্যাকাণ্ড এবং মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে তৈরি হয়েছে অজানা আতঙ্ক। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নড়াইলে নার্সিং কলেজে শুধু নেই আর নেই শিক্ষক সংকট, শিক্ষার্থীদের আবাসন সংকট সহ নানা সমস্যায় ভুগছে প্রতিষ্ঠানটি। কবে সংকট মিটবে জানা নেই সংশ্লিষ্টদের। ব্যবহারিক শিক্ষা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে 2020 সালে প্রতিষ্ঠিত হয় নড়াইল নার্সিং কলেজ। আধুনিক নার্সিং শিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে গড়ে ওঠা সরকারি প্রতিষ্ঠানটিতে 2023 সালে শুরু হয় পাঠদান কার্যক্রম। তবে 3 বছর পেরিয়ে গেলেও কাটেনি মৌলিক সংকট। অর্থনৈতিক কোড না পাওয়ায় এখনও সৃষ্টি করা যায়নি প্রয়োজনীয় জনবল কাঠামো। শুরুতে সংযুক্তির মাধ্যমে একজন অধ্যক্ষ ও 4 জন প্রশিক্ষক দায়িত্ব পালন করলেও বর্তমানে 2 জন প্রশিক্ষক এবং 1 জন অফিস সহকারী দিয়েই চলছে পুরো কলেজ। 4টি ব্যাচের প্রায় 200 শিক্ষার্থীর পাঠদান, ব্যবহারিক শিক্ষা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। এই স্টুডেন্টের জন্য মিনিমাম 10 জন শিক্ষক দরকার। তা আমরা এখন 2 জনের পক্ষে তো 10 জনের কাজ করা সম্ভব না। সকাল 8টায় ক্লাসে যাই, আবার নেমে আসতেছি অন্য ক্লাসে 9টায়, আবার আরেকটা ইয়ারে যাচ্ছি 10টায়, এরকম করে আবার রিপিটেশন করতেছে তাদের ক্লাসে। আমাদের যে গেস্ট লেকচার আসার কথা, সেই গেস্ট লেকচারও আসতেছে না টাকার অভাবে। আবার আমাদের নিয়মিত ক্লাস হচ্ছে না। 3 বছর মেয়াদী ডিপ্লোমা আবাসিক কোর্স চালু থাকলেও নেই কোনো আবাসিক ভবন। ফলে একাডেমিক ভবনের শ্রেণীকক্ষগুলোতে এখন ছাত্রীদের গণরুম। অন্যদিকে ছাত্রদের থাকতে হচ্ছে বাইরে ভাড়া বাসায়। বৃত্তি ব্যবস্থা চালু না হওয়ায় বিপাকে অসচ্ছল শিক্ষার্থীরা। একাডেমিক বিল্ডিং এর যে ক্লাসরুমগুলো আছে সেখানে আপাতত সবাই মিলে অবস্থান নিছে, তো এটা একরকম গণরুম আন্দাজে আছে আর কি। হোস্টেল না থাকার কারণে আমরা বাইরে থাকতেছি, ওই বাসা ভাড়ার খরচ সবকিছুই আমাদের দ্বারাই হচ্ছে। নেই হিসাবরক্ষক ও কম্পিউটার আর ল্যাব অপারেটর, রাঁধুনি, দারোয়ান, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কর্মী সহ প্রয়োজনীয় বিভিন্ন পদে জনবল না থাকায় প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। কলেজে গেটম্যান নেই, যার জন্য আমাদের দারোয়ানের কাজ আমাদের করা লাগে। আমাদের হচ্ছে ল্যাব রুম আছে কিন্তু প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টগুলো নেই। আমরা আসছি পড়াশোনা করার জন্য, মানুষের সেবা দেওয়ার জন্য, কিন্তু অনবরত আমাদের রান্না করতে হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন সিভিল সার্জন। জনবলেরও যে জটিলতা বা সংকট রয়েছে সেটার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি। তারপরেও যেহেতু আমি স্বাস্থ্য বিভাগের অভিভাবক হিসেবে তারা যেসব সমস্যা আমাকে অ্যাড্রেস করে সেগুলো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সমাধানের চেষ্টা করি। শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি শিক্ষার্থীদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশ ইন ঠেকাতে তৎপর বিজিবি। কঠোর অবস্থানের কারণে সীমান্ত জড়ো করা মানুষদের সরাতে বাধ্য হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে বিএসএফের পুশিন চেষ্টায় শূন্যরেখায় আটকা পড়েছে 9 নারী, শিশু ও পুরুষ। বিজিবি জানায়, রোববার ভোরে আসাম রাজ্যের ঝালুরচর সীমান্ত দিয়ে তাদের পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে তা ব্যর্থ হয়। ফলে 24 ঘন্টায় শূন্যরেখায় আটকে পড়ে 9 জন। এ নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজেপি। এদিকে জয়পুরহাটের হাটখোলা সীমান্ত থেকে এক বৃদ্ধকে সরিয়ে নিয়েছে বিএসএফ। স্থানীয়রা জানায়, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃদ্ধকে ভারতীয় সীমান্তে বসিয়ে রাখা হয়। পরে রাত 9টার দিকে তাকে সরিয়ে নিয়ে যায় বিএসএফ। এর আগে পুশিনের খবরে সকাল থেকে রাত পর্যন্ত পাহারা দেয় বিজেপি এবং স্থানীয় লোকজন। মানব সেনাদের সাথে তাল মিলিয়ে রণক্ষেত্রে লড়বে রোবট। সিনেমা নয়, দেখা যাবে বাস্তবের যুদ্ধক্ষেত্রেই। মঙ্গোলিয়ার সাথে যৌথ মহড়ায় চীন উন্মোচন করল অত্যাধুনিক রোবোটিক নেকড়ে, যা শত্রুপক্ষের উপর আক্রমণ চালাতে পারে
নির্ভুলভাবে। এমনকি বাংকারের মতো ঝুঁকিপূর্ণ অবস্থানে প্রবেশ করার সক্ষমতাও রয়েছে এই যান্ত্রিক সেনাদের। পিঠে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, চোখে থার্মাল ক্যামেরা, 4 পেয়ে নেকড়ে সেনার নিখুঁত ভারসাম্য। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে শত্রুপক্ষের দিকে। দেখে মনে হতে পারে সাইফাই মুভির কোনো কাল্পনিক রোবট, কিন্তু না, কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়েছে চীন। যান্ত্রিক এই নেকড়ের নাম দেওয়া হয়েছে রোবোটিক উলফ। চলতি মাসে চীনের উত্তরের সীমান্তে মঙ্গোলিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় অভিনব এই রোবট। যুদ্ধক্ষেত্রে তাদের কার্যকর ভূমিকা মন জয় করেছে সেনা কর্মকর্তাদের। শুধু রোবোটিক উলফি নয়, এ মহড়ায় ছিল অত্যাধুনিক ড্রোনও। আকাশ থেকে নজরদারি আর সুযোগ বুঝে বিস্ফোরক নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে শত্রুপক্ষের অবস্থানে। বাংকার থেকে পাল্টা আক্রমণ হলে শত্রুদের আটকে দিতে কৃত্রিম দেয়াল তৈরি করতে পারে এই রোবোটিক নেকড়েরা। যেখানে মানুষের পা বাড়ানো আত্মঘাতী পদক্ষেপ, সেখানে গর্জে উঠতে পারবে চীনের এই যান্ত্রিক শিকারী। সব বাধা স্প্রিংয়ের মতো টপকে ঢুকে পড়তে পারে বাংকারের ভেতরে। নিখুঁত নিশানায় শত্রুর পোস্ট গার্ড উড়িয়ে দেওয়ার সক্ষমতাও আছে। মহড়ায় দুই দেশেরই একাধিক কমব্যাট ইউনিট অংশ নেয়। আকাশ থেকে নজরদারি আর নিখুঁতভাবে আক্রমণ সবকিছুই হয়েছে যৌথভাবে। আমাদের জয়েন্ট কমান্ড পোস্ট থেকে সরাসরি তথ্য আদান প্রদান করা হচ্ছিল, আর সেই তথ্যের উপর ভর করেই আমরা ছক কষি আর অত্যন্ত সফলভাবে শত্রুর পুরো আস্তানা গুড়িয়ে দেওয়ার মহড়া হয়। ফ্রন্টলাইনে রক্ত মাংসে সেনার বদলে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবট হতে পারে গেম চেঞ্জার। শত্রুকে ধরাশায়ী করতে রণক্ষেত্রের সংজ্ঞা বদলে দিতে পারে এই প্রযুক্তি। শুধু অর্থনীতি নয়, যুদ্ধক্ষেত্রেও দিন দিন প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছে চীন। আগামী দিনের যুদ্ধ কতটা যান্ত্রিক রূপ নিতে যাচ্ছে, এই মহড়ার মধ্য দিয়েই তার আগাম বার্তা দিল বেইজিং। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। রাশিয়ার ইংলিশ চ্যানেলে রাশিয়ার শ্যাডো ফ্লিট এর একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রোববার জলপথটি অতিক্রমের চেষ্টা করে মিরটোস নামের জাহাজটি। এ সময় অভিযান চালিয়ে সেটিকে আটক করে ব্রিটিশ নৌকমান্ড ও ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা। বর্তমানে নজরদারিতে রয়েছে নৌযানটি। ব্রিটিশ সরকার বলছে দেশীয় ও আন্তর্জাতিক আইন মেনেই এই অভিযান পরিচালিত হয়েছে। প্রধানমন্ত্রী কেইর স্টারম্যান জানিয়েছেন তিনি নিজেই দিয়েছেন নির্দেশনা। এক্স বার্তায় বলেন, রাশিয়ার ওপর চাপ বাড়াতে এবং ইউক্রেনে আগ্রাসনের সমর্থনকারী নেটওয়ার্কগুলোর জন্য এটি একটি কঠোর বার্তা। এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।